আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক যৌগের পরিচয় ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আমরা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ সম্পর্কে একটা ধারণা অর্জন করার চেষ্টা করব। তারপরে দুইটা যৌগ নিয়ে আমরা একটু আলোচনা করার মাধ্যমে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ সম্পর্কে জ্ঞান অর্জন করব। তো যে দুটো যৌগ আমরা উদাহরণ হিসেবে নিব, একটা হচ্ছে পাইরোল আর একটা হচ্ছে ফিউরান। এই দুটো যৌগকে আমরা টার্গেট রেখেছি যে এই দুটো যৌগ নিয়ে আমরা কথা বলবো। তো আমরা চলো যৌগগুলো কি দেখে আসি একটু। তো প্রথমেই হেটারোসাইক্লিক যৌগটা কি বা কেমন সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করি। এখানে একটা যৌগ দেখতে পাচ্ছি আমরা, যৌগটির নাম হচ্ছে পিরিডিন। এই যৌগটা আমরা সবাই চিনি মোটামুটি। এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা সবাই যৌগটাকে দেখেছি, যেখানে 5টি কার্বন, 5টি হাইড্রোজেন এবং একটি নাইট্রোজেন নিয়ে যৌগটা গঠিত হয়েছে, নাম পিরিডিন। এখন এই যৌগটাকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। কেন বলা হচ্ছে? কারণ এখানে 5টি কার্বনের যে চক্র, 5টি কার্বনের চক্রের সাথে সাথে একটা নাইট্রোজেন এসেছে এখানে। এই নাইট্রোজেন হচ্ছে হেটারো পরমাণু, এটাকে বলা হয় হেটারো পরমাণু। যদি পুরো চক্র পুরোটাই কার্বন কার্বন দিয়ে তৈরি হতো তাহলে সেটাকে বলা হতো কার্বোসাইক্লিক যৌগ। কিন্তু চক্রের ভিতরে কার্বন ব্যতীত যখন অন্য মৌল অর্থাৎ নাইট্রোজেন এসে যুক্ত হয়েছে তখন আমরা সেটাকে বলছি হেটারোসাইক্লিক যৌগ। আরেকটি হেটারোসাইক্লিক যৌগ এখানে নিচ্ছি, পাইরোল। দেখো এক্ষেত্রে 4টি কার্বনের সাথে পঞ্চম পরমাণু হিসেবে নাইট্রোজেন যুক্ত হয়েছে। নাইট্রোজেনের সাথে যদিও এখানে একটা হাইড্রোজেন আছে। দুটো যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম যৌগে কিন্তু কোনো ধরনের হাইড্রোজেন নেই। এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের উপরে জাস্ট এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কিন্তু দ্বিতীয় যে যৌগটা, এই যৌগে নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রনও আছে, আবার সাথে সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে। এদেরকে বলছি আমরা হেটারোসাইক্লিক যৌগ। আর একটা ভিন্ন ধরনের যৌগের উদাহরণ নিই, যেটা তোমাদের কাছে নতুন, ইন্ডোল। ইন্টারমিডিয়েটে বা অন্য কোনো ক্লাসে সম্ভবত এই যৌগটি এখনো তোমরা দেখো নাই। এই যৌগটিকে যদি একটু আলাদাভাবে চিন্তা করো তাহলে দেখো এর একটা অংশ দেখতে তোমার কাছে মনে হবে বেঞ্জিন রিং। উপরের এই অংশটুকু, ডান পাশে যে অংশটুকু, এটুকু দেখতে মনে হচ্ছে বেঞ্জিন রিং, লুক লাইক বেঞ্জিন। আবার এই পাশের অংশটুকু যদি আলাদাভাবে তুমি দেখো তাহলে এইটুকু দেখতে তোমার কাছে মনে হবে যে এটা যেন পাইরোলের মতো। বেঞ্জিন আর পাইরোল এই দুটোকে মনে হয় যেন সমন্বয় করলে যে যৌগটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইন্ডোল। এটিও একটি হেটারোসাইক্লিক যৌগ, কারণ এক্ষেত্রেও একটা হেটারো পরমাণু উপস্থিত আছে। এরপর একটি সহজ হেটারোসাইক্লিক যৌগ ফিউরান। পাইরোল এবং ফিউরান নিয়ে আজকে মূল আলোচনা আমরা যাব, এই জন্য এই বিষয়গুলো আমরা দেখছি। ফিউরানে অক্সিজেনের উপরে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। এখন তাহলে এই যৌগগুলো থেকে আমরা হেটারোসাইক্লিক যৌগের একটি সাধারণ সংজ্ঞা দাঁড় করাতে পারি। যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রে কার্বন পরমাণু এর সাথে কার্বন ভিন্ন অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত থাকে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যদি অ্যারোমেটিক যৌগ হয় সেটাও হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হতে পারে, এমনকি অ্যালিফেটিক যৌগেও হেটারোসাইক্লিক অ্যালিফেটিক যৌগ হতে পারে। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিই। এখানে একটা নাইট্রোজেন থাকলো, এই একটা যৌগ। এটাও কিন্তু একটি হেটারোসাইক্লিক যৌগ, বাট এটা কিন্তু অ্যারোমেটিক না, এটা অ্যালিফেটিক। কেমন? এটা এই নাইট্রোজেনের সাথে আরো দুটো হাইড্রোজেন থাকে এখানে, মূলত এটা অ্যামিন সাইক্লোপ্রোপাইল অ্যামিন বা অ্যামিনো সাইক্লোপ্রোপেন। এই যৌগটার নাম আমরা লিখতে পারি অ্যামিনো সাইক্লোপ্রোপেন। আর এখানে কার্বন কিন্তু 3টা, 1 2 3, তাহলে অ্যামিনো সাইক্লোপ্রোপেন অথবা সাইক্লোপ্রোপাইল অ্যামিন। এখন এই যে যৌগগুলো আমরা এখানে দিচ্ছি, তাহলে এই ধরনের যৌগ অর্থাৎ কার্বন শিকলের সাথে চক্রের ভেতরে যদি কার্বন ভিন্ন অন্য কোনো পরমাণু থাকে তাহলে সেটাকে আমরা বলছি হেটারোসাইক্লিক যৌগ। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে
এই হেটারো পরমাণুটি কিন্তু চক্রের ভেতরেই থাকতে হবে, চক্রের বাইরে যদি থাকে, কার্বন ভিন্ন অন্য মৌলের পরমাণু আছে কিন্তু সেটা আছে চক্রের বাইরে, চক্রের ভেতরে। এই ধরনের যৌগকে কিন্তু হেটারোসাইক্লিক যৌগ বলা হবে না। যেমন এখানে যদি আমি একটা উদাহরণ নিই, ফেনল। লক্ষ্য করো, ফেনলের যে অক্সিজেনটা, এখানে যে অক্সিজেন দিয়ে OH মূলকটা আছে, এই মূলকটা কিন্তু চক্রের বাইরে, এই মূলকটা সম্পূর্ণ চক্রের বাইরে। মূল চক্র যেটা, সেই মূল চক্রটা হচ্ছে বেনজিন রিং। সেই চক্রের ভিতরে জাস্ট 6টা কার্বন আছে, কোনো কার্বন ভিন্ন মৌল নেই। কিন্তু অক্সিজেন যেটা আছে সেটা আছে চক্রের বাইরে। চক্রের বাইরে থাকার কারণে এই ধরনের যৌগগুলোকে হেটারোসাইক্লিক যৌগ বলা হয় না, বরং এটা হোমোসাইক্লিক যৌগ। তাহলে হেটারোসাইক্লিক যৌগ হবে যদি চক্রের গঠনের ভেতরে অন্য পরমাণু থাকে। যেমন এইখানে একটু লক্ষ্য করো, এখানে যে অক্সিজেনটা, ফিউরানের অক্সিজেনটি সরাসরি চক্রের ভেতরে, অক্সিজেনকে বাদ দিলে কিন্তু কার্বনগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারছে না। আমরা যদি কার্বনগুলোকে নাম্বারিং করি, মনে করো এই কার্বনটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। এখন 1 এবং 4 যুক্ত হতে হলে অক্সিজেন লাগবেই, অক্সিজেনকে বাদ দিয়ে 1, 4 যুক্ত হতে পারছে না। কিন্তু ফেনলে দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5 and 6, 1 to 6 সাইকেল কমপ্লিট। অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, অক্সিজেন আছে বাহিরে। এই যে বাহিরে যে পরমাণুগুলো থাকে সেটাকে সাধারণত বলা হয় পার্শ্ব শিকল। এটাকে বলা হচ্ছে পার্শ্ব শিকল। তাহলে পার্শ্ব শিকলে যদি হেটারো অ্যাটম থাকে সেটাকে হেটারোসাইক্লিক যৌগ বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক যৌগের ধারণা। তাহলে আমরা ধারণাটি অর্জন করলাম। এখন আমরা একটু দেখব যে এদের বিভিন্ন ধর্ম সম্পর্কে বা এদের নামকরণটা কিভাবে হয় সেটা একটু দেখব। আমরা নর্মালি যখন সাধারণ বেনজিন নিয়ে কথা বলেছি, তো বেনজিনের ক্ষেত্রে আমরা বলেছি যে 6টা কার্বন সমতুল, যে কোনোটাকে আমি 1 বলতে পারি। আমি এখানে 1 বলে এখানে 2 বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমার শখ হয়েছে আমি এখানে 1 বলবো, এখানে 2 বলবো, তাতেও কোনো সমস্যা নেই। তার মানে আমি যে কোনো জায়গা থেকে 1, 2 শুরু করতে পারি। কিন্তু আমরা যদি বেনজিনের জাতক ব্যবহার করি, মনে করো এখানে টলুইন ব্যবহার করি, তাহলে এই যে পার্শ্ব শিকল বা মিথাইল মূলকটা যে কার্বনে যুক্ত আছে, এই কার্বনটাকে আমরা 1 বলি। অর্থাৎ এটা বেনজিনের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। শুধু বেনজিনের জন্য যে কোনো কার্বনকে 1 গণনা করতে পারি। বেনজিন জাতকের জন্য যেই বেনজিনের যেই কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেটাকে আমরা 1 গণনা করি। কিন্তু যদি 2টা জাতক থাকে, একাধিক পার্শ্ব শিকল থাকে, মনে করো এখানে CH3 আছে, আবার মনে করো এখানে COOH আছে, অর্থাৎ এটা হচ্ছে প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড। এই ধরনের যৌগের ক্ষেত্রে এই কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম বিবেচনা করতে হয়। যেহেতু মিথাইলের চাইতে কার্বক্সিলিক অ্যাসিডের প্রাধান্য বেশি, তাই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটি যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনটিকে 1, তারপরে 2, 3, 4, 5, 6 ধারাবাহিক ক্রমে লিখতে হবে। এগুলো গেল সবই হোমোসাইক্লিক যৌগের ক্ষেত্রে। এখন হেটেরোসাইক্লিক যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব? হেটেরোসাইক্লিক যৌগের ক্ষেত্রে নামকরণের জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে যদি একটা রিং হয়, একটা মাত্র রিং হয়, তাহলে হেটারো পরমাণুটাকে 1 গণনা করব। যেমন পিরিডিন, পিরিডিনের ক্ষেত্রে নাইট্রোজেনকে 1 গণনা করতে হবে। পিরিডিনের ক্ষেত্রে নাইট্রোজেনকে 1 গণনা করতে হবে। দেন 2, 3, 4, 5, 6। হেটারোসাইক্লিক যৌগের ক্ষেত্রে হেটারো পরমাণুটিকেই 1 গণনা করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। জি স্যার। যদি স্যার এখানে বলো 6 এর জায়গায় কি আমরা 1, 2 দিতে পারি না?
এই যে প্যারামিথাইল হোমোঅ্যাসিডের ক্ষেত্রে মানে এই দিক থেকে আসলে আমরা বাম দিক থেকে যাইতে পারি কি? ঘটনাটা একই দাঁড়াবে, কোনো পার্থক্য হবে না। আমরা যদি আচ্ছা ঠিক আছে। এখানে 1 রেখে এই পাশে 2 3 4 5 6 করি, তাহলে এই নীল রঙের লেখা এবং কালো রঙের লেখা এই দুটো লেখার মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নেই। পাশের যোগ যদি দেখো একই কথা, 1 2 3 4 5 6, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, একটা পার্থক্যের বিষয় আছে। প্যারামিথাইল বেনজোইক অ্যাসিডের জায়গায় যদি আমাদের মেটামিথাইল বেনজোইক অ্যাসিড হতো, এরকম হতো COOH, এই মিথাইলটা যদি এখানে হতো, সেক্ষেত্রে আমরা বাম দিক দিয়ে যেতে পারতাম না, আমাদেরকে ডান দিক দিয়েই যেতে হতো। কারণ ডান দিক দিয়ে গেলে মিথাইলকে 3 পাই, আর বাম দিক দিয়ে গেলে তখন আমি মিথাইলকে পেতাম 2 3 4 5 এ যায়, অর্থাৎ 3 আগে 5 পরে। এই কারণে আমরা ডান দিক দিয়ে যেতে বাধ্য হতাম। কিন্তু উপরে যে উদাহরণটা দিয়েছি, সেক্ষেত্রে ডান বাম উভয় ক্ষেত্রেই 4 নম্বরে হচ্ছে মিথাইল, যে কোনো দিক দিয়ে আমরা নাম্বারিং করতে পারি, এতে কোনো সমস্যা নেই। এটার নাম কি স্যার এই যৌগটার? নিচেরটা হবে তাহলে মেটামিথাইল বেনজোইক অ্যাসিড, অথবা এভাবে লেখা যায় 3 মিথাইল বেনজোইক অ্যাসিড। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগে যদি একাধিক হেটারো অ্যাটম থাকে, এরকম যৌগ আছে হেটারোসাইক্লিক যৌগে, বা একাধিক হেটারো অ্যাটম আছে। যেমন এখানে নাইট্রোজেন দিলাম, এখানে অক্সিজেন দিলাম, এখানে ডাবল বন্ড, এখানে এই যৌগটার নাম হচ্ছে অক্সাজোল। অক্সাজোল, অক্সাজোল। এখন দেখো এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। পিরিডিনের ক্ষেত্রে দেখো আমরা নাইট্রোজেনকে 1 বলেছি, ভালো কথা, কিন্তু অক্সাজোলে অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে। এখন কাকে 1 বলবো? অক্সিজেনকে তখন 1 বলবো। অক্সিজেনকে 1 বলে আমরা নাইট্রোজেনের দিকে এগোতে থাকবো, 2 3 4 5, এইভাবে নাম্বারিং হবে। তাহলে এই যৌগটার নাম হবে 1 3 অক্সাজোল। 1 3 অক্সাজোল। কথা ক্লিয়ার? তার মানে অক্সিজেন নাইট্রোজেনের উপরে প্রাধান্য পাবে। অক্সিজেন ইজ মোর প্রায়র টু নাইট্রোজেন। আচ্ছা, যদি সালফার থাকে, সালফার এবং অক্সিজেন দুটোই থাকে, তাহলে সালফার হচ্ছে অক্সিজেনের চেয়েও প্রাধান্য পাবে। এই তিনটা সিরিয়াল খেয়াল রাখবে। সালফার হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এখন এই তিনটা পরমাণু ব্যতীত অন্য কোনো মৌলের পরমাণু নরমালি আমাদের সামনে আসবে না, সুতরাং টেনশন নেই। অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এই তিনটাই আসে। নাইট্রোজেনের গুরুত্ব কম, অক্সিজেন তারপর সালফারের গুরুত্ব বেশি। ক্লিয়ার এটা আশা করি। এখন আমাদের কিছু যৌগ সম্পর্কে একটু ধারণা নেওয়ার কথা। প্রথমে আমরা পাইরোল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। পাইরোল যৌগটা একটু আগে দেখিয়েছিলাম। পাইরোলের সংকেত আশা করি তোমাদের মনে আছে। এখানে 5টি পরমাণু মিলে চক্রটা তৈরি হয়, 4টি কার্বন এবং 1টি নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকে, আর 2টি পাই বন্ধন থাকে। নাইট্রোজেনের উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই হচ্ছে পাইরোলের গঠন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে পাইরোল অ্যারোমেটিক যৌগ কিনা। আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা থেকে জেনেছি 4n+2 সংখ্যক যদি সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে বলা হয় 4n+2 সংখ্যক ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, সেটাকে বলা হবে
অ্যারোমেটিক যৌগ যদি n এর মান শূন্য কিংবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। যেটা বলছিলাম, এখন এখানে বসানোর পরে n এর মান যদি শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলছি অ্যারোমেটিক যৌগ। নাও উই নিড টু চেক এই পাইরুলের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা। দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এখানে একটা পাই বন্ধন আছে, তার মানে এখানে দুটি ইলেকট্রন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, সুতরাং এখানে আরো দুটি ইলেকট্রন আছে। এইখানে দেখো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই নাইট্রোজেন পরমাণুতে sp2 সংকরণ হয় অ্যামোনিয়াতে, অ্যামোনিয়ার সাথে গুলাই ফেলবা না, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে কিন্তু সেটা হয় sp3 সংকরণ, আর পাইরুলের নাইট্রোজেনের হবে sp2 সংকরণ। এই sp2 সংকরণের কারণে একটা পি অরবিটাল থাকবে অসংকরিত। এটা ভালো করে বুঝে নাও, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যারা আছো তারা ভালো, যারা ক্লাস মিস করলে তাদের কপালে দুঃখ আছে। এই নাইট্রোজেনের উপরে যে মুক্ত যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কিন্তু কোনো সংকর অরবিটালে নেই, এটা আছে অসংকরিত পি অরবিটালে, অসংকরিত পি অরবিটালে। এটা যখন পিরিডিনের সাথে কম্পেয়ার করব তখন আরো ভালো বুঝতে পারবো আমরা যে সংকরণ আর অসংকরণের মধ্যে তফাৎটা কি। তো এই অসংকরিত অরবিটালে থাকা ইলেকট্রন গুলোই সঞ্চরিত হতে পারে, অসংকরিত অরবিটালে থাকা মুক্ত জোড় ইলেকট্রন গুলোই সঞ্চালনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সংকর অরবিটালে থাকা মুক্ত জোড় ইলেকট্রন সঞ্চলিত হতে পারে না। তাহলে এখানে আরো দুটো ইলেকট্রন আমরা পেলাম, এই মোট 6টা ইলেকট্রন এখানে সঞ্চরণশীল। তাহলে 4n plus 2 equal to 6, n equal to 6 minus 2 divided by 4 equal to 1, যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং পাইরুল একটি অ্যারোমেটিক যৌগ। এই কথাটুকু আশা করি ক্লিয়ার। আমাদের ছোট্ট করে একটা প্রশ্ন আসতে পারে, খাতায় লিখে নেন, দেখাও যে পাইরুল একটি অ্যারোমেটিক যৌগ। 2 মার্কের প্রশ্ন, দেখাও যে পাইরুল একটি অ্যারোমেটিক যৌগ। এখন এই পাইরুলকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? পাইরুল প্রস্তুতের জন্য ইথাইন থেকে পাইরুল প্রস্তুত করা যায়। আমরা পড়ছি প্রস্তুতি, কিভাবে পাইরুলকে আমরা প্রস্তুত করব। ইথাইন CH ট্রিপল বন্ড CH, 2 অণু ইথাইন, এর সাথে বিক্রিয়া করবে অ্যামোনিয়া, 2 অণু ইথাইনের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করবে, কিছুটা তাপ প্রয়োগ করতে হবে, করলে আমরা পাইরুল পেয়ে যাব। পাইরুলের আণবিক সংকেত যদি আমরা লিখি তাহলে C4H4n, H4 না H5 হবে, যেহেতু নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে সুতরাং H5 হবে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন আছে। C4H5n এটা হচ্ছে পাইরুলের আণবিক সংকেত। পাইরুলের প্রস্তুতি একটা বিক্রিয়া আমরা দেখলাম, দুটো ইথাইন এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে পাইরুল তৈরি হবে। এছাড়া আর একটা বিক্রিয়া আছে, সেটা আমরা একটু দেখি। প্রস্তুতি, সাকসিনিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, এটাকে বলা হয় সাকসিনিক অ্যাসিড। COOH CH2 CH2 COH, এটাকে বলা হয় সাকসিনিক অ্যাসিড। IUPAC নাম করলে নাম হবে বিউটান 1,4 ডাইওয়িক অ্যাসিড। নামটা লিখে দিই আমি। জি স্যার লিখে দেন। 1,4 ডাইওয়িক বিউটান 1,4 ডাইওয়িক অ্যাসিড, বা এটা প্রচলিত নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এখন
এই অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করানো হয়, স্যার প্রচলিত নামটাও স্যার লিখে দেন, এখানে ক্লিয়ার হচ্ছে না আমার, মানে আমি বুঝতে পারছি না। দিকটা দেখতে পারি। সাকসিনিক অ্যাসিড, এর সাথে বিক্রিয়া করাবো অ্যামোনিয়া। অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে তৈরি হয় হচ্ছে অ্যামাইড। অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে তৈরি হবে অ্যামাইড। তাহলে এখানে আমরা পাবো সাকসিনামাইড, সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনামাইড। ঠিক আছে, HO এখানে দেখো CO, এই জায়গাটায় হয়ে যাবে NH2। পরিবর্তনটা আসছে এই জায়গাটায়, এই OH চলে যাচ্ছে, NH2 চলে আসছে, এটাকে বলা হচ্ছে অ্যামাইড, সাকসিনামাইড। তো সাকসিনামাইড কে যদি আমরা জিঙ্ক ধাতু সহ তাপ দিই, জিঙ্ক দিব এবং তাপ দিব, মূলত এখানে বিজারণ বিক্রিয়া ঘটবে। জিঙ্ক একটি শক্তিশালী বিজারক, এখানে জিঙ্কের উপস্থিতিতে বিজারণ বিক্রিয়া ঘটবে। বিজারণ বিক্রিয়া ঘটার ফলে আমরা এখানে পেয়ে যাব পাইরল। এটি হচ্ছে পাইরল প্রস্তুতির অ্যানাদার বিক্রিয়া। তাহলে সাকসিনিক অ্যাসিড থেকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাকসিনামাইড, সাকসিনামাইডকে জিঙ্ক ধাতু দ্বারা বিজারণ করলে আমরা পাবো পাইরল। এটা একটা প্রস্তুতি পেলাম। 3 নাম্বার আর একটা প্রস্তুতি আমরা দেখাবো, সেটা হচ্ছে আরেকটা অ্যারোমেটিক যৌগ থেকে আরেকটা অ্যারোমেটিক যৌগ পাওয়া। অর্থাৎ অক্সিজেন দিয়ে যে অ্যারোমেটিক যৌগটা আমাদের ছিল, এটার নাম যেন কি ছিল, ফিউরান। ফিউরানের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলেও পাইরল পাওয়া যায়। ফিউরানের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে নিরুদক, অর্থাৎ এটি হচ্ছে একটি নিরুদন বিক্রিয়া। অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে আমরা এখানে পাইরল পাবো। ফিউরানের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলে আমরা পাইরল পাবো। এগুলো হচ্ছে পাইরল প্রস্তুতির বিক্রিয়া। বিক্রিয়াগুলো আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, ওইটাও পাওয়া যাবে। এখানে আমি তোমাদেরকে বললাম, তোমরা খাতায় লিখে রেখেছো নিশ্চয়। তো এখন যদি আমাদের কাছে ফিউরানের প্রস্তুতির বিক্রিয়া চাই, আমরা তাহলে বিক্রিয়াগুলা, সরি ফিউরান না, পাইরলের প্রস্তুতির বিক্রিয়া চাই, তাহলে আমরা পাইরলের প্রস্তুতির বিক্রিয়াগুলো লিখতে পারছি। এখন আমরা দেখব পাইরলের গঠন, পাইরলের আণবিক গঠন। তাহলে পাইরলকে আমরা সংক্ষেপে এভাবে লিখছি, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ, কিন্তু এর মূলত গঠনটা কি আছে, 5টি কার্বন, 1 2 3 4, সরি মোট 5টি সদস্য, 4টি কার্বন আর একটি নাইট্রোজেন। প্রতিটি কার্বন এবং নাইট্রোজেনে sp2 সংকরণ ঘটছে। sp2 সংকরণের অবস্থা আমরা জানি, 3টি অরবিটাল তৈরি হয়, সংকরিত 3টি অরবিটাল তৈরি হয়। 3টি অরবিটাল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে পাশাপাশি দুটি কার্বনের 2টি sp2 সংকরিত অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করছে। পাশাপাশি দুটি কার্বনের 2টি sp2 সংকরিত অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে দেখো কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি করেছে 3 জায়গায়। নাইট্রোজেনেও sp2 সংকরণ হয়। নাইট্রোজেনের sp2 সংকরিত অরবিটালের সাথে কার্বনের sp2 সংকরিত অরবিটাল অতিক্রমণ করে দুই পাশে দুইটি কার্বন নাইট্রোজেন সিগমা বন্ধন তৈরি করেছে। প্রতিটি sp2 সংকরিত অরবিটালের সাথে হাইড্রোজেনের একটি করে হাইড্রোজেনের s অরবিটাল অতিক্রমণ করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করেছে, প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন। এখন প্রতিটি পরমাণুর সাথে একটা করে অসংকরিত অরবিটাল আছে, অসংকরিত p অরবিটাল। প্রত্যেকটা কার্বন এবং নাইট্রোজেনের সাথে একটি করে অসংকরিত p অরবিটাল আছে। এই অসংকরিত p অরবিটাল গুলো, ইলেকট্রন গুলো
4টি কার্বন এবং একটি নাইট্রোজেন, এই 5টি পরমাণুর মধ্যে সঞ্চরণশীল অবস্থায় থাকে, অর্থাৎ ঘুরতে থাকে। এখন আমরা দেখছি এখানে একটা পাই বন্ধন, এখানে একটি পাই বন্ধন, আর এই পরমাণুতে দেখালাম আমাদের মুক্ত জোড় ইলেকট্রন। এখন এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো এবং এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো স্থির না থেকে চলতে থাকে। কিভাবে চলতে থাকে? এটা ভেঙে গেল, ভেঙে ইলেকট্রন গুলা পাশের 2 কার্বনের মধ্যে চলে আসবে, অর্থাৎ এই উপরের 2 কার্বনের মধ্যে পাই বন্ধন তৈরি হবে। সাথে সাথে এটাও ভেঙে যাবে, ভেঙে এইখানটায় তখন পাই বন্ধন তৈরি হবে। তখন এই মুক্ত জোড় ইলেকট্রনটা আবার লাফ দিবে, দিয়ে চলে আসবে এখানে। কিছুক্ষণ পরে এটা আবার চলতে শুরু করবে, এটাও ভাঙবে, ভেঙে এই পাশে চলে আসবে। এটা লাফ দিয়ে চলে আসলো এখানে, এটা ভেঙে চলে আসলো এই পাশে। তার মানে এইভাবে কন্টিনিউ ঘুরছে। তাহলে মূল ঘটনাটি দাঁড়াচ্ছে এই 5টি পরমাণু মিলে ইলেকট্রন গুলা সঞ্চরণশীল অবস্থায় থাকে। বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের পাইরোলের গঠন বা পাইরোলের আণবিক গঠন। এখন পাইরোলে বেনজিনের মতোই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। অ্যারোমেটিক যৌগ হিসেবে বেনজিনের মতোই পাইরোলেও ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত 2 নাম্বার কার্বনে বেশি ঘটে। কেন 2 নাম্বার কার্বনে বেশি ঘটে? আমরা যদি পাইরোলের রেজোনেন্স কাঠামোটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন কোন কার্বনে বেশি ঘটবে।